তৃণমূলের সব কারসাজি ফেল। শুরুতেই ভোটার তালিকা থেকে 10 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ দিয়েছে। হিসেব যা বলছে তাতে সংখ্যাটা 1 কোটি ছাড়িয়ে যাবেই। এটা স্পষ্ট হয়ে যেতেই কান্নার রোল উঠেছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে। শেষ নির্বাচন মানে 2024 সালে যে লোকসভা ভোট হয়েছিল তার হিসেব যদি দেখা যায়, গোটা রাজ্যে তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির যে প্রাপ্ত ভোট, আসন সংখ্যা বিজেপির কম হলেও প্রাপ্ত ভোট তার যে হিসাব, তাতে তৃণমূল এগিয়ে 42 লাখ ভোটে। ফলে যদি 21 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যায় তাতেই কিন্তু খেলা ড্র। তবে ভোটের হিসেব তো আর এরকম করে মেলে না। 24-এর পরে অনেক দুর্নীতি, অনেক কিছু তৃণমূল সরকারের ধরা পড়েছে। আর নাম তো 21 লাখ নয়, 1 কোটির বেশি বাদ যাবে। তাই বিধানসভা নির্বাচনে হারের ভয় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। কিভাবে সব কারসাজি ফেল হয়ে গেল তৃণমূলের, তা নিয়ে প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন কি কি কারণে কোন কোন কারসাজি তৃণমূল করেছিল আর তা ভেস্তে গেছে, তা বিস্তারিত জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মানে এসআইআর, তার কত নাম বাদ যাবে সেটা সোমবার থেকে বলা শুরু করেছে কমিশন। মাঝে মাঝে এটা বলা হবে কত কত এগুলো। তো প্রথম দিনই বলা হয়েছে 10 লাখ ভোটারের নাম বাদ পড়ছে, এমন হিসেব পেয়ে গেছে নির্বাচন কমিশন। এটা কিন্তু একেবারে প্রাথমিক হিসেব। আসলে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে বিএলওরা তথ্য পাঠাচ্ছেন। সেই সব তথ্য দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে যে 1 কোটি ছাড়িয়ে যাবে। গোনাটা শুরু হয়েছে 24শে নভেম্বর। গোটা সপ্তাহ, এই যে ডিসেম্বরের 4 তারিখের আগে পর্যন্ত গোনা চলবে, 4 তারিখের পরেও গোনা চলবে, কারণ 4 ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। ফলে তখন কি হবে সেটা মাথা খারাপ করা অবস্থা। এখনো পর্যন্ত এই যে 10 লাখ বলছে কমিশন যে বাদ পড়ছে, তাদের কেসটা হচ্ছে তাদের ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি বহু ভোটারকে। প্রায় 2 লাখের মতো তো ফর্ম বিলি করা যায়নি, কারণ সেখানে কেউ নেই। ঠিকানা বদল করেছেন কেউ, কেউ বাংলাদেশে পালিয়ে গেছেন, আবার কোনো ভোটার হয়তো তার অস্তিত্বটাই আদৌ নেই। এসব না ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিএলওরা যে তথ্য দিয়েছেন তাতে এই যে 10 লক্ষ বাদ যাচ্ছে, তার মধ্যে 6.5 লক্ষ শুধু মৃত ভোটার। কমিশন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে 2002 সালের পরে যারা মারা গিয়েছেন তাদের যে তথ্য জোগাড় করেছে সেটা প্রায় 50 লাখ, এবং আশঙ্কা করা হচ্ছে তার কাছাকাছি মৃত ভোটারের হদিশ মিলবে। তাদের ভোটার তালিকায় নাম আছে অথচ মৃত, এরকম 50 লাখের হদিশ মিলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটার। এই নিরুদ্দেশ ভোটারটার দুটো বিষয় হয়। একটা হচ্ছে তার আদৌ অস্তিত্ব ছিল না, আর অস্তিত্ব ছিল 2024 সালেও তারা ভোট দিয়েছেন, তৃণমূলকেই ভোট দিয়েছেন। এখন বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছেন বিএসএফ যদি অনুমতি দেয় তারা নিজের দেশে ফিরে যাবেন। কমিশন সূত্রে যে খবর তাতে চলতি সপ্তাহের মধ্যে পুরো সংখ্যাটা এসে যাবে। দেখুন, এই যে ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে সেটার এসআইআর যখন ঘোষণা করা হলো তার আগে পর্যন্ত মানে 2025 সালের 27শে অক্টোবর পর্যন্ত যে ভোটার তালিকা তার উপরই সব হিসেব হচ্ছে। সেই তালিকা থেকে এই বাদ পড়া নাম বাদটা দিয়ে যে খসড়া তালিকা সেটা 9 ডিসেম্বর প্রকাশিত হবে। এরপর অনেকে আছে যাদের বাড়িতে ফর্ম আসেনি, তাদের নাম কোনো কারণে 25-এর তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা আবার আবেদন করবেন, তাদের নাম যুক্ত হবে। তারপরে নতুন ভোটার, নতুন যারা সদ্য 18 পার করলেন তাদের নাম যোগ হবে। এই সংযোজন পর্ব চলবে, কিন্তু সেই সময়ে
আসল কান্নার রোল পড়বে কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে। লিখে রাখুন। পরিস্থিতি যা, তাতে বিএলওদের বেশিরভাগ অংশই সরকারের হুমকি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে উপেক্ষা করে সঠিক কাজ করছেন। আমি বলবো তার তথ্যও পাওয়া গিয়েছে। মনে রাখতে হবে 7,64,00,000 বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে, সেগুলোকে এবার জমা নেওয়া হচ্ছে। এর মধ্যে আবার 4 কোটির বেশি, কমিশনের হিসেবে 69.4%, 4 কোটির বেশি ওই ফর্মকে ইতিমধ্যেই ডিজিটাইজড করা হয়েছে। আর সেই ডিজিটাইজ করার সময়ই নানা রকমের কারসাজি ধরা পড়েছে এবং ক্রমশ কমিশন সতর্ক হচ্ছে। এই একটা কারসাজি ধরা পড়তেই বোঝা যাচ্ছে এটা একটা নতুন নজির পাওয়া গেল। এই ধরনের আর কোথায় 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 কারসাজি থাকতে পারে সেটা খোঁজা শুরু হয়েছে। এই কেমন কেমন কারসাজি সবকটা বলবো আপনাদের আজকে, এক এক করে বলবো। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। পশ্চিম বর্ধমানের এক মহিলা, তার নাম রাজ্যের 44টি আলাদা আলাদা জায়গায় রয়েছে। তিনি মায়ারানী গোস্বামী তার নাম, পাণ্ডবেশ্বরে বাড়ি। ওই মহিলার 44টি ভুয়ো ভোটার কার্ড রয়েছে। প্রতিটিতে তার নাম, পদবি একটু আধটু বদলে দিয়ে সবকিছু এক, স্বামীর নামও এক। কমিশন সূত্রে মানে জানা যাচ্ছে যে এরকম প্রচুর উদাহরণ, সবার হয়তো 44টা নয়, 24টা, 26টা, 15টা, 14টা, এরকম প্রচুর পাওয়া যাচ্ছে এবং সেগুলোর এখনো শনাক্তকরণ শেষ হয়নি। এসব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে সব বাদ দেওয়া হবে এবং তার জন্য আমি আগেই বলেছি এআই ব্যবহার করা হবে। এরপর যে ছবির ওপর যখনই এআই দেখবে একটা ছবি, সঙ্গে সঙ্গে এআই বলে দেবে এই একই ছবি রাজ্যের কোন কোন বিধানসভায় ভোটার তালিকায় ব্যবহার করা হয়েছে। ফলে আগামী কটা দিন না এই নাম বাদ যাওয়ার সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়বে। একই সঙ্গে বাড়বে কান্নার শব্দ, তৃণমূলের অন্দরে বাহিরে সব জায়গায়। এসব তথ্য সব জানার পরেই সোমবার দিন একটা ভার্চুয়াল বৈঠক করেছেন ভাইপো বাবু, মানে তৃণমূলের আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছেন। 25,000 নেতাকে নিয়ে সেই বৈঠক। সেখানে সে ক্ষোভে ফেটে পড়েছেন। ববি হাকিম আর বাবুল সুপ্রিয়র এলাকায় কোনো কাজ হয়নি এসব বলে তিনি খুব নিন্দা করেছেন। তৃণমূলে যারা বৈঠকে ছিলেন তাদের মুখে শুনছি প্রচন্ড ক্ষোভ পূর্ব মেদিনীপুর নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় নাকি তৃণমূলের বিএলএরা কাজই করছেন না। খুব চিন্তায় ভাইপো বাবু। এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, যারা এখনো ফর্ম জমা দেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব সেটা দিয়ে দিন। কমিশন সূত্রে যেটা জানতে পারছি, এই যে 4 ডিসেম্বর শেষ দিন, এই তারিখটা বদলানোর মতো এখনো কোনো নির্দেশ আসেনি। আসবে কিনা সেটা কঠিন বলা, তবে কমিশনের কর্তারা বলছেন যেহেতু এটা গোটা দেশে হচ্ছে, সব জায়গায় বদলাতে হবে, তাই নাও বদলাতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফর্ম আপনি যদি বিএলও নাও আসেন তাকে ফোন করে ডেকে জমা করুন। আর কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল এমন একটা কথা বলেছেন না, তাতে পিসির তো বটেই, তৃণমূল নেতাদের ঘুম ছুটে যাওয়ার কথা। বারবার বলা হচ্ছে না বিএলওরা চাপ নিতে পারছেন না, বিএলওরা কাজ করতে পারছেন না, কয়েকটি বিচ্ছিন্ন মৃত্যুর ঘটনাকে ধরে অনেক কিছু প্রচার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কমিশনকে চিঠি দিয়ে এমন অভিযোগও করেছেন যে বিএলওদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি, তাদের সহায়তা দেওয়া হয়নি। আরে বাবা, প্রশিক্ষণ সহায়তা সবই তো এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের দেওয়ার কথা। কার বিরুদ্ধে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী?
আর সিইও যেটা বলেছেন সেটা বলি। সিইও বলেছেন বিএলওরা প্রচুর কাজ করছেন, 99% বেশি বিএলও সঠিক সময়ে সঠিক কাজ করছেন। খারাপ কাজ, ভুল কাজ এর উদাহরণ কম। প্রথম দিকে যেটা হচ্ছিল, তৃণমূল নেতাদের কথা শুনছিলেন তারা, সেটা আস্তে আস্তে কমে গেছে, এখন নেই বললেই চলে। এবং মনোজ আগরওয়াল বলেছেন বিএলওরাই এসআইআর প্রক্রিয়ার হিরো, রাজ্যের সর্বত্র তারাই তো কমিশনের মুখ। ফলে তৃণমূলের না আরো কান্না বাকি। সবচেয়ে বড় কথা, এই তৃণমূলের কথায় পাত্তা না দিয়ে বাংলার মুসলিম সমাজও এসআইআর এ একবারে সক্রিয়ভাবে তারা অংশ নিয়েছেন। নিজেদের থেকেই তারা বাড়িতে বা পরিবারে কেউ মৃত থাকলে তার নাম বাদ দিচ্ছেন, বলে দিচ্ছেন যে পাশের বাড়ির অমুকও কিন্তু মৃত, নামটা যেন বাদ দেওয়া হয়। এই বিএলওদের চমকানো, মুসলিমদের উস্কানি দেওয়া, আর এইসব যে কারসাজি করেছিল না, এসব কারসাজি, পিসিমণির কারসাজি সব ফেল। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় 2খানা চিঠি ইতিমধ্যে কমিশনকে পাঠিয়ে দিয়েছে। কমিশন এখনো পর্যন্ত কোনো চিঠিরই জবাব দেয়নি, মানে পাত্তা দিচ্ছে না। পিসিমণির আর একটা বড় কারসাজি সেটা ফেল করেছে, সেটা আপনাদের বলবো। দেখুন, চুক্তিভিত্তিক ডেটা অপারেটর বা বাংলা সহায়ক কেন্দ্রের যেসব কর্মী রয়েছে তাদেরকে দিয়ে এসআইআর এর কাজ করানো হচ্ছিল। এটা ধরা পড়ে যাওয়ার পর কমিশন সেটা বন্ধ করে দেয়। এবার মুখ্যমন্ত্রী বলছেন যে না, এদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো, এই নির্দেশ কেন, এদেরকে আবার কাজে লাগাতে হবে। মনে রাখবেন, এই চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর কিংবা যারা বাংলা সহায়ক কেন্দ্রের কর্মী, তারা মূলত চাকরি পান কিসের ভিত্তিতে? স্থানীয় তৃণমূল নেতার সুপারিশে। তাদেরকে দিয়েই তো অনেকটা কাজ করিয়ে নেবেন ঠিক করেছিলেন। এদিকে সিইও মনোজ আগরওয়াল বলে দিয়েছেন যে কমিশনের স্পষ্ট নির্দেশ আছে, চুক্তিভিত্তিক কর্মীদের নেওয়া যাবে না। বিহারের মতো আমরাও টেন্ডার করেছি। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে নির্বাচন কমিশন 1000 ডেটা এন্ট্রি এবং 50 জন সফটওয়্যার ডেভেলপারকে 1 বছরের জন্য নিয়োগ করবে বলে টেন্ডার কল করেছে। এবার এই যে সরকারি কর্মীদের নেওয়া হবে, এটা ভেস্তে যাওয়া, তখন দিদিমণি কি করলেন? দিদিমণি ঠিক করলেন যে একটা কাজ করা যাক। ওয়েবেল টেকনোলজি লিমিটেড বলে পশ্চিমবঙ্গ সরকারের একটি তথ্য প্রযুক্তি সংস্থা আছে। এটি WTL মুখ্যমন্ত্রীর একটি দপ্তর আছে, পার বলা হয়, এই পার দপ্তরের মধ্যে পড়ে। উনি কি ঠিক করলেন, ওয়েবেল এর মাধ্যমে এই টেন্ডারের জবাবে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর, 50 জন সফটওয়্যার ডেভেলপারকে তিনি নিয়োগের কাজটা করবেন। এই নিয়োগের মাধ্যমে আসলে ওয়েবেলের মাধ্যমে আইপ্যাকের কর্মীরা পয়সা দিয়ে, ভাইপো বাবুর পোষা আইপ্যাকের কর্মীরা সেসব জায়গায় ঢুকবেন। কিন্তু কমিশন সব খবর পেয়ে গেছেন। এখন পরিস্থিতি এমন হয়েছে না, পিসিমণি চলেন ডালে ডালে, কমিশন চলে পাতায় পাতায়। ভাইপো বাবু সেখানে নেই। ফেক ভোটার ঢোকানোর জন্য পিসিমণির যাবতীয় যা ব্যবস্থা, সততার প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের গর্ব, তিনি ফেক ভোটার ঢোকানোর জন্য এত কিছু কারসাজি করেছিলেন, কিন্তু সব ফেল। এই যে এটা করা যাবে না, এর পরেই জ্ঞানেশ কুমারকে, মানে কমিশনকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, আবার চিঠি লিখেছেন যে এটা কেন হচ্ছে, 1 বছরের জন্য কেন। কারণ উনি বুঝে গেছেন খেলা হবে স্লোগান, আর কাজ করবে না। তার জন্যই তো, সেটা বুঝে যাওয়ার পরেই তিনি একটা চিঠি দিয়ে, যেটা গোটা ভারতে কোনো দল, কোনো মুখ্যমন্ত্রী করেননি, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, গণতন্ত্রের প্রধান কাজ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, তার মাধ্যমে ভোট প্রক্রিয়া, যাতে কোনো বিদেশিরা আমাদের দেশের কোনো জনপ্রতিনিধিকে নির্বাচিত না করতে পারে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী চিঠি লিখে কি বলেছেন, এই এসআইআর প্রক্রিয়াটাকেই স্থগিত করে দেওয়া হোক। তিনি চাইছেন 26-এ তিনি আবার যেমন করে মৃত, ভুয়ো, জালি বাংলাদেশি ভোটার, এই 4 রকমের ভোটাররা কাঁধে করে
পালকি চড়ে তিনি আমার নবান্নে উঠেছিলেন, আবার যেতে চাইছেন, তারপরে এসআইআরটা হোক, উনি তখন নাকি সাহায্য করবেন। এইসব তো পিসিমণির সবকিছু ভেস্তে যাচ্ছে, চিঠির কোনো জবাব দিচ্ছে না কমিশন। এসব দেখার পর ভাইপো বাবু, ওই যে বলছিলাম 25,000 নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। তৃণমূলের তো বৈঠক, গোপন বৈঠক, খবর সব বেরিয়ে আসে। সেই বৈঠকে নাম করে করে বিভিন্ন জেলা এবং নাম করে করে কিছু নেতাকে, মন্ত্রীকে তিনি ভৎসনা করেছেন। জানেন সেই ভৎসনার তালিকায় কারা আছে? ববি হাকিম আছেন, মন্ত্রী বাবুল সুপ্রিয় আছেন, মনোজ তিওয়ারি ক্রিকেট থেকে রাজনীতিতে এসেছিলেন, তার নামও আছে, তাকেও ভৎসনা করা হয়েছে। এছাড়া তার পছন্দের 13 জন নেতা মন্ত্রীকে তিনি জেলায় জেলায় পাঠিয়েছেন। তারা এই যে এসআইআর এর বাকি যে কটা দিন আছে, এই কটা দিনে তারা নানা রকম কারসাজি করতে যাচ্ছেন। বলে দিয়েছেন যে 100% ফর্ম যেন জমা পড়ে। এটা বলতে পারেন কেউ? মানে মৃতর ফর্মটাও যেন জমা পড়ে, বাংলাদেশের ফর্মটা জমা পড়ে, ভুয়ো ভোটার জমা পড়ে, উধাও হয়ে গেছেন জমা পড়বে। 100% তিনি ফর্ম জমা পড়াটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তার নেতা মন্ত্রীদের। কি চাইছেন দেখুন, প্রথম মানে যে শুরুর গণনা, তাতেই দেখা যাচ্ছে ফর্ম নেই, ফর্ম জমা পড়েনি, সেই সংখ্যাটা প্রায় 10 লাখ। এবার উনি বলছেন বাকি যেটুকু আছে সেটাকে 100% করতে হবে। ভাইপো আরেকটি চালাকি করেছিলেন। তিনি চালাকি করে কি করেছিলেন জানেন? আমি আগে বলেছি একবার, উনি BLO 2 নিয়োগ কম করেছেন। রাজ্যে যত BLO 2 কমিশনে চিঠি দিয়ে নিয়োগ করা হয়েছে, প্রধান 3টে শক্তি আমি বলছি, তৃণমূল, বিজেপি এবং লেফট। সবচেয়ে বেশি BLO 2 নিয়োগ করেছে বিজেপি, তারপরে আছে লেফট, তারও পরে অনেকটা নিচে তৃণমূল, ওই 37,000 38,000 মতো। আসলে ভাইপোর যে ছকটা ছিল সেটা হচ্ছে আইপ্যাক একটা দিদির দূত নামে একটা অ্যাপ বানিয়েছে। সব বুথ স্তরে তার যারা লোক বা আইপ্যাকের লোক, তারা ওই অ্যাপ নিয়ে নিয়ে বিএলওর সাথে ঘুরে ঘুরে তারা বিভিন্ন ডেটা এন্ট্রি করছেন, যেটা দেখে রাজ্য দপ্তরে বসে বোঝা যাচ্ছে। এবার তিনি এই ভার্চুয়াল বৈঠকে হিসেব দিয়েছেন কোন জেলায় কত শতাংশ বিএলএ কাজ করছে না। কি করে দিলেন? কিন্তু বিএলএ নিয়োগই করেননি। আসলে নিয়োগ করেছেন কিন্তু খাতায় কলমে করেননি, এটা একটা চালাকি। পরে কোনো কিছু ধরা পড়লে তখন বলা হবে আমাদের তো বিএলএ বেশি ছিল না, বিরোধীরা তো আমাদের দ্বিগুণের বেশি ছিল। সত্যিই তাই রয়েছে খাতায় কলমে, কিন্তু মুশকিলটা হয়ে গেছে, মুশকিলটা অন্য জায়গায়। এই চালাকি কাজ করছে না। বিএলওদের পাশাপাশি তৃণমূল করেন এরকম বিএলএরাও দুর্নীতি কারসাজি করছেন না। দলের জন্য কেউ জেলে যেতে চান না, কেউ তার নিজের ক্যারিয়ার বিসর্জন দিতে চান না। আর এটা বুঝতে পেরে ভাইপো বাবু রেগে কাঁই, খুব চেঁচামেচি করেছেন। আর এই চেঁচামেচি এসবের মধ্যে না তৃণমূলে একটা নতুন প্রশ্ন উঠেছে, বুঝলেন? এত কিছু করতে বলে সবাইকে জেলায় জেলায় পাঠিয়ে দিয়ে ভাইপো বাবু হঠাৎ করে বিদেশ চলে যাবেন না তো? ঠিক বিহারে যেমন হয়েছিল, বিহারে সবকিছু করে মিছিল টিছিল করে ভোটের আগে আগে রাহুল গান্ধী বিদেশ চলে গেলেন। রাহুল গান্ধীর সাথে তো ভাইপো বাবুর একটা মিল আছে, বছরে 2-3 বার তিনি বিদেশে যান। কোথায় যান, কেন যান, সবসময় বলেও যান না। তৃণমূল ভাবছে ভাইপো বাবু তো চলে যেতে পারেন বেড়াতে কিংবা চিকিৎসা করাতে, বলা যায় না। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকবেন।